সামনেই এসএসসি জিডি এক্সাম, তাই এসএসসি জিডিতে আসবে 20টা কোশ্চেন, 20 ইন্টু 2 40 মার্কস। 40তে 40 পেতে গেলে আমাদের দরকার হচ্ছে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি এডিকুইটি বেসড প্রিভিয়াস ইয়ার। দেখো তোমাদের কি এনে এসএসসি সিএইচএসএল সিবিটি 1 পিওয়াইকিউ এর 13/11/2025 শিফট 2, অর্থাৎ এই পার্টিকুলার শিফটে যে কোশ্চেনটা অ্যাভেলেবেল আছে সেই কোশ্চেনটাকে নিয়ে আজকে আমরা অ্যানালিসিস করব। তবে সেশনটা শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। তোমাদের বহু প্রতীক্ষিত যারা 2027-এর জন্য এসএসসি জিডিতে অংশগ্রহণ করতে চাও, অর্থাৎ পরীক্ষা দিতে চাও, তাদের প্রিপারেশনের জন্য আমাদের ইউএসটির পক্ষ থেকে একটা ব্যাচ লঞ্চ হয়েছে এসএসসি জিডি 2027 বলে। এই ব্যাচটা অবশ্যই স্টার্ট হয়ে গেছে, খুব বেশি দেরি হয়নি। তবে এই ব্যাচে ভর্তি হতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, একটু দেখে নেওয়া যাক। 0 টু প্রো ম্যাথ 6.0, 0 টু প্রো ইংলিশ 6.0, 0 টু প্রো জিকে জিএস 6.0 এবং 0 টু প্রো রিজনিং 6.0। এই রিজনিং পড়াবো হচ্ছে আমি, এসএসসি জিডি ব্যাচগুলোতেও পড়াবো, সমস্ত ব্যাচেই রিজনিং পড়াই আমি। রিজনিংয়ের বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে গেলে অবশ্যই তোমার দরকার হচ্ছে সঠিক অ্যাপ্রোচে পড়া। তাই আমাদের ব্যাচগুলোতে প্রত্যেকটা রিজনিং নয়, প্রত্যেকটা ব্যাচই সঠিক অ্যাপ্রোচ নিয়ে, সঠিক গাইডেন্স নিয়ে, কনসেপ্ট অনুসারে তোমাদের পড়ানো হয়। তাহলে চলো আজকে সেশনটা শুরু করা যাক। আজকে সেশনে দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনটা কি বলে দিয়েছে। ফার্স্ট কোশ্চেনটা এসছে, যদি পার্সেন্টেজ মানে প্লাস, হ্যাশ মানে গুণ, অ্যাট দ্য রেট মানে মাইনাস হয়, তবে মান নির্ণয় করো। অর্থাৎ 8/4%6#2। এটা সবাই জানি, আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে দিয়েছে। কি করতে হয়, যে সমস্ত চিহ্নগুলো আছে সেই সমস্ত চিহ্নগুলোর জায়গায় এই সাইনগুলো বসাতে হবে। তাহলে 8 পরে অ্যাট দ্য রেট মানে হচ্ছে আমার মাইনাস, 4 পার্সেন্টেজ মানে ব্যাপারটা হচ্ছে প্লাস, 6 এর তারপরে 2। তাহলে ফার্স্টে কি করব, বদমাশ রুল হিসেবে গুণের কাজটা করব। 6 দুগুণে 12, 12 আর 8 কত হয় 20, 20 থেকে 4 বাদ দিলে হয় আমার 16। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যায় নেক্সট কোশ্চেনে, কি আছে, একটি শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটে, কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত? এইরকম টাইপের রিজনিং এর কোশ্চেন কিন্তু এডুকেটিভ বেস্ট প্যাটার্নে এসছে আগের বছরে। চলো কিভাবে করতে একটু দেখিনি। তোমাদের সাধারণ বুদ্ধিতে কি বলা হয়, একটা কোনো শহর আছে, সেই শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, বিদ্যুৎ মানে তাড়াতাড়ি কারেন্ট চলে যাচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। তাহলে কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে, বা কোনটিকে অগ্রাধিকার করা দেওয়া উচিত? এখানে 4টে অপশন আছে, মানে কোনটিকে আগে প্রাধান্য দেবে। প্রথম হচ্ছে নিউ পার্ক, বিদ্যুৎ চলে যাচ্ছে, নতুন একটা পার্ক তৈরি করবে, সেটা কখনো হতে পারে? সেটা কোনোদিনই হবে না। মোর স্ট্রিট লাইটস, আরে বিদ্যুতে নেই, স্ট্রিট লাইটস লাগিয়ে কি হবে? তোমার তো কারেন্টে বারবার চলে যাচ্ছে, স্ট্রিট লাইটস লাগিয়ে কি হবে? সার্কিট লাগালে সেই স্ট্রিট লাইটটা চলতে গেলে তো তোমার বিদ্যুৎ দরকার, সেটা বিদ্যুৎতে নেই, তার মানে সেটাও ভুল। তারপরে লেখা আছে বিল্ড মল, আবার মল, যে তোমার শপিং মলগুলো, বিদ্যুৎ যদি তাড়াতাড়ি চলে যায় তাহলে মলগুলো তৈরি করে কি হবে? কে ঢুকবে মলগুলোতে? মলগুলো চলবেই বা কি করে? তাহলে এটাও হবে না। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কি দিয়েছে, ইমপ্রুভ ইলেকট্রিসিটি সাপ্লাই। অবশ্যই ইলেকট্রিসিটি যে সাপ্লাই আছে, আমাদের যে সাপ্লাই হচ্ছে ইলেকট্রিসিটি কারেন্ট অফিস থেকে বা পাওয়ার হাউস থেকে, সেই ইলেকট্রিসিটি সাপ্লাইটাকে ইমপ্রুভ করতে হবে, মানে ভালো করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটাকে বলা হয় হচ্ছে অ্যাকশন, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন। এটা থাকে আমাদের স্টেটমেন্ট, এ সিটি ফেসেস ফ্রিকোয়েন্ট পাওয়ার কাটস, হোয়াট শুড বি প্রায়োরিটাইজ, মানে এটা স্টেটমেন্ট, আর এইগুলো হচ্ছে অ্যাকশন। স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন, কি কার্যকরিতা নেব। নেক্সট কোশ্চেন দেখো, আর একটা দিয়েছে, বলে দিয়েছে এটাকে বলা হয় স্টেটমেন্ট কনক্লুশন। নতুন টাইপের জিনিসগুলো যেগুলো এডুকেটিভ বেসড সিএইচএসএল দিয়েছে। কি দিয়েছে, অনলাইন এডুকেশন ইমপ্রুভস অ্যাক্সেস টু লার্নিং বাট রেজেস কনসার্ন অ্যাবাউট স্ক্রিন টাইম অ্যান্ড কোয়ালিটি, এক্সপার্ট সাজেস্ট রেগুলেশন। এটার মানেটা কি? আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, এই যে ইউস্টাডি অনলাইন প্ল্যাটফর্ম, এটা কি করছে শিক্ষা শেখার সুযোগ উন্নত করো। অবশ্যই তুমি যেটা আগে অফলাইনে পড়তে যেতে, তোমাকে টাইমের মধ্যে পৌঁছাতে হতো, টাইমের মধ্যে পৌঁছাতে না পারলে তোমার ক্লাস মিস হয়ে যাবে। কিন্তু যখন এখন অনলাইন বিজনেস চালু হয়ে গেছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো হয়ে গেছে, তুমি যদি সেই টাইমে অনলাইন না থেকে থাকো, তুমি যদি রাত্রি 10টার সময় তুমি ঋতব্রত স্যারের ক্লাস করতে পারবে বা সুজন স্যারের ক্লাস করতে পারবে। তখন কিন্তু উনি ক্লাস করাচ্ছেন না, কিন্তু তোমার সুবিধা মতন তুমি সেই ক্লাসটা দেখে নিতে পারছো। বা একবার ক্লাসের বদলে তুমি যখন অফলাইনে পড়তে, যে স্যার যেটা লেকচার দিয়ে গেল, ওই পার্টিকুলার ক্লাসটার আর কোনোদিন লেকচার হবে না, কিন্তু তুমি এইখানে বারবার লেকচার শুনতে পারবে, স্যারের বারবার কথাগুলো শুনতে পারবে, যত মিনিটে চাইবে তত মিনিটে কথা শুনতে পারবে। এটাই হচ্ছে কি করে অনলাইন শিক্ষা শেখার সুযোগ উন্নতি করে, মানে অ্যাক্সেসটা বেশি হয়ে গেছে,
শেখারটা বেশি হয়ে গেছে, কিন্তু রেজেস কনসার্ন অ্যাবাউট স্ক্রিন টাইম, এর ফলে কি হচ্ছে তোমার মোবাইলে যে স্ক্রিন টাইম সেটা বেড়ে যাচ্ছে। মোবাইলের তো একটা ক্ষতিকারক দিক আছেই, তুমি যদি সারাক্ষণ মোবাইলে থাকো তাহলে তোমার চোখের প্রবলেম হবে, সেটাই বলতে চেয়েছে যে তোমার স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে এবং কোয়ালিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সপার্ট সাজেস্ট রেগুলেশন, কি করা উচিত, এই তিনটি অপশনের মধ্যে কোনটা করা উচিত বা কোনটা করলে ভালো হবে সেটাই দিয়েছে। তোমার বক্তব্য অনুসারে কি হয়? দেখো প্রথমে বলে দিয়েছি অনলাইন এডুকেশন হ্যাজ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এটাকে ঠিক না ঠিক নয়? দেখো অবশ্যই এটা ঠিক, অনলাইন এডুকেশন হ্যাজ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, অবশ্যই এটা ঠিক। কিছু অ্যাডভান্টেজও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। কেন কি? অ্যাডভান্টেজ হচ্ছে তুমি একইবার একটা ক্লাস বারবার দেখতে পাচ্ছ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে। তোমার এই লাইনেই বলে দিয়েছে, এই যে স্টেটমেন্ট আর কনক্লুশন না, তোমার এইখানে যেটা লেখা থাকবে অর্থাৎ স্টেটমেন্টে যে লেখা থাকবে সেই অনুযায়ী কিন্তু কনক্লুশনগুলোকে করতে হবে। তারপরে হচ্ছে রেগুলেশন ইজ নেসেসারি ফর এফেক্টিভ অনলাইন এডুকেশন, এই যে কার্যকর অনলাইন শিক্ষার জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন, অবশ্যই নিয়ন্ত্রণ প্রয়োজন। যদি তোমার নিয়ন্ত্রণ না থাকে, তুমি তো ঠিক শিখতে পারবে না ঠিকঠাক। ভালো করে একটা জিনিস বোঝো, তুমি একটা ক্লাস বারবার দেখছো, আমি মেনে নিলাম তুমি একটা ক্লাস বারবার নিচ্ছ, কিন্তু বলে দিয়েছে এফেক্টিভ অনলাইন এডুকেশন, কিন্তু কোন ক্লাসটা বারবার দেখবে? তুমি কি বারবার এরকম ঘুরে ঘুরে দেখবে? সেইটার কথাই বলেছে। তাই স্ক্রিন টাইম যতটা সম্ভব কমিয়ে তোমাকে এফেক্টিভ লার্নিংটা নিতে হবে, সেটাকেই বলে দিয়েছে। তাই এটাও আমাদের ট্রু। তারপরে বলে দিয়েছি অনলাইন এডুকেশন শুড বি স্টপড কমপ্লিটলি, এটা সম্পূর্ণ হবে না, এটা কোনোদিনও হবে না। অনলাইন এডুকেশন স্টপ ইমিডিয়েটলি, এটা তো হতেই পারে না। এটা কি হতে পারে তুমি বলো? একটা ছোট্ট স্ক্রিন টাইমের জন্য, স্ক্রিন টাইমের অসুবিধা, সেটার জন্য পুরোপুরি অনলাইন এডুকেশন বন্ধ হয়ে যাবে? সেটা কোনোদিনও হতে পারে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অনলি 1 and 2। এখানে কোথায় আছে অপশান? অনলি 1 and 2। যা বলবে ইয়েতে স্টেটমেন্টে তাই দিয়ে তোমাকে ভাবতে হবে, স্টেটমেন্টের বাইরে কিছু ভাববে না। স্টেটমেন্টের কি আমাকে কোথাও বলে দেওয়া আছে যে অনলাইন এডুকেশন স্টপ করতে হবে? নিজের জ্ঞান কিন্তু এখানে ফলাতে যাবে না। স্টেটমেন্টে যেটা লেখা আছে, স্টেটমেন্টে কি কোথাও লেখা আছে যে অনলাইন এডুকেশন খারাপ? লেখা আছে, এই যে লেখা আছে স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, কোয়ালিটি বেড়ে যাচ্ছে, এগুলো খারাপ। ঠিক আছে, মেনে নিলাম। ভালো কি আছে, অ্যাডভান্টেজ কি আছে? যে অ্যাক্সেস টু লার্নিং সবার জন্য, সবাই অ্যাক্সেস করতে পারছে, এটা হচ্ছে ভালো দিক। খারাপ দিক দুটোই আছে। তারপরে বলে দিয়েছে রেগুলেশন ইজ নেসেসারি ফর এফেক্টিভ অনলাইন এডুকেশন, অবশ্যই এফেক্টিভ অনলাইন এডুকেশন যদি না থাকে তাহলে রেগুলেশনটা সেটাই দরকার। যে যা পারছে পড়ে দিলে তো হলো না, এফেক্টিভ এডুকেশন লার্নিংটা দরকার, এফেক্টিভ যেটা মানে বেশি কার্যকর হবে সেই দরকার। তাহলে সেটাও ট্রু হচ্ছে। আর একটা ভুলের জন্য, অর্থাৎ একটা ছোট্ট জিনিসের জন্য স্ক্রিন টাইমটা বেশি হয়ে যাচ্ছে, ছাত্রদের চোখের সমস্যা, এটার জন্য সম্পূর্ণ অনলাইন এডুকেশন তো বন্ধ করা উচিত না। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমাদের দেখা যাক। দেখো নিচের শব্দগুলি ইংরাজি অভিধান অনুযায়ী সাজালে সঠিক ক্রমটি নির্বাচন করো, এটাকে বলা হয় ডিকশনারি। কি দিয়েছে? এইখানে আমাকে 4টে শব্দ দিয়েছে, 4টে শব্দের মধ্যে অপশান দিয়েছে 2, 1, 4, 3। তাহলে যদি তুমি ডিকশনারিতে খোঁজো, মানে ছোটবেলাকার যে ডিকশনারিতে, এখন তো সবাই গুগলেই আমরা মানে দেখে নিই, আগে আমাদের টাইমে ডিকশনারি ছিল, একটা কিছু মানে দেখতে হলে ডিকশনারি খুঁজতে হতো। সেই ডিকশনারি অনুযায়ী তোমার কোন কোন লেটারগুলো কিভাবে তোমার উপস্থিত থাকবে, অবশ্যই অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে ডিকশনারি। তাহলে দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে আছে 2, 1, 4, 3, 4, 3, 2, 1, 4, 2, 3, 1, 2, 3, 1, 4। সবসময় দেখবে এগুলো অপশান টেস্ট করবে। অপশানে ফার্স্টে কে আছে? অপশানে ফার্স্টে 2 আছে, তারপরে 4 আছে। দেখো 2 আর 4 ছাড়া কিন্তু প্রথম কেউ নেই, 2 আর 4 ছাড়া কিন্তু প্রথম কেউ নেই। তাহলে আমাকে 2 আর 4 এর মধ্যে কম্পেয়ার করতে হবে যে কে আগে আসবে। দেখো এটা হচ্ছে 2, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে 2 কে আছে? সিএপি, এখানেও সিএপি। তাহলে দেখো সিএপি এর পরে আই আছে, সিএপি এর পরে এ আছে, তাহলে কোনটা আগে আসবে? 4 আগে আসবে। তাহলে অপশান এ কাটা, অপশান ডি কাটা। ক্লিয়ার? অপশান এ কাটা পুরোপুরি, অপশান ডি কাটা। তার কারণ 2 দিয়ে স্টার্ট আমার হতে পারে না। স্টার্টিং কে হবে? এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে 4টা আগে আসলো, 2টা পরে আসলো, 2টা পরে আসবে। এরপরে সেকেন্ড অপশান কে আছে? সেকেন্ড দেখো 2 আছে আর 3 আছে। এরপরে দেখো 4 অলরেডি হয়ে গেছে, তাহলে 2 আর 3 এর মধ্যে কি হবে? দেখো 2 আর 3 এর মধ্যে এখানে আই আছে, সিএপিটা প্রত্যেকটা সমান, এখানে আই আছে, এখানে এ আছে, তার মানে 100% 3 হবে। তাহলে 4 এর পরে 2 এটা হবে না, 4 এর পরে 3 হবে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। এইটা হচ্ছে আমাদের চেকিং প্রসেস।
তুমি যদি আলাদাভাবে পুরোপুরি করতে চাও তাহলেও এটা পুরোপুরি আসবে, সেটা করলে তোমার টাইম বেশি লাগবে। আমি জাস্ট অপশানটা চেক করব যে কোনটা কি আছে। প্রথম আমি অপশান দেখলাম যে 2 আছে আর 4 ছাড়া কেউ নেই, তাহলে 100% শিওর 4 আর 2 এর মধ্যেই ফার্স্ট অপশানটা হবে, মানে প্রথম ওয়ার্ডটা হবে। তাহলে 4 আর 2 এর মধ্যে যে প্রথম সেটাই প্রথম, তাহলে 4 আর 2 এর মধ্যে দেখলাম 4 প্রথম আছে, তাই 2 দিয়ে স্টার্টিংটা কেটে দিলাম। এবার সেকেন্ড যেটা আছে সেটা 2 আছে আর 3 আছে। এবার চেকিং প্রসেসটা চেঞ্জ হয়ে যাবে, 2 আর 3 এর মধ্যে চেক করব। তাহলে 2 আর 3 এর মধ্যে যখন চেক করছি, দেখো CAPA আছে, CAPI আছে, অবশ্যই এ আগে আই পরে, তাহলে 100% 3টা আসবে, 3টা মেরে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন আমাদের নাম্বার সিরিজ, সেটা আগের পড়েছি, এখনো পড়ছি। 3 কত হলে 11 হয়? 3 আর হচ্ছে আমার 8 11, 11 কত হলে 27 হয়? 11 প্লাস হচ্ছে আমার 16 27, 27 আর কত হলে 51 হয়? 27 আর 20 হচ্ছে 47, 4 24 হচ্ছে। দেখো এই লাইনটা যদি দেখো খুব ভালো করে, 8 16 24, অবশ্যই একটা নামতা পাওয়া যাচ্ছে। 8 কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32 তাহলে হবে। এরপরটা যদি আমার 32 হয়, তাহলে 2 এর 1 3, 5 আর 3 8, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 6 নম্বর। সিমিলার জিনিস আছে, প্রদত্ত শব্দগুলিতে ইংরেজিতে অভিধানে যে ক্রমে উপস্থিত আছে সেই ক্রমটি সঠিকভাবে লেখো। সেম জিনিস দেখো, প্রথমে দেখো অপশন এখানে দেখো 1 আছে, 1 আছে, 2 আছে, 2 আছে, তাহলে 1 2 3 4, তার মানে 100% চেকিং প্রসেসটা কি হবে? ফার্স্টে 1 আর 2 এর মধ্যে কে আছে সেটা ফার্স্টে দেখবো। দেখো টি আর এ আই আছে, টি আর এ এন আছে, তাহলে অবশ্যই আই আগে এন পরে, তাহলে সবার প্রথমে 1 দিয়ে স্টার্ট হবে, তাহলে 2 দিয়ে এগুলো কেটে দেবো। এরপরে দেখবো 2 আর 3 এর মধ্যে চেকিং প্রসেস। 2 আর 3 এর মধ্যে দেখো টি আর এ এন এস, টি আর এ এন এস, এই পর্যন্ত এক, এল আছে, এফ আছে, অবশ্যই এফটা আগে আসবে, তাহলে 1 এর পরে কে আসবে? 2 আসবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ভালো, কিছু হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন চলে যাই। আবার একটা নাম্বার সিরিজ, 12 23 36 51, ডিফারেন্স বার করো। 12 প্লাস 11 23, 23 প্লাস 13 36 প্লাস 15, তাহলে বুঝতেই পারছো 11 13 15, প্রথমে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে 2 2 2 করে গ্যাপ আছে, তাহলে 11 সাথে 13 2 গ্যাপ, 13 সাথে 15 2 গ্যাপ, 15 সাথে 17, তাহলে 17 প্লাস 51 কত হবে? 17 প্লাস 51 হচ্ছে 7 রাখে 8, 5 রাখে 6, অপশন এ 68 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ 68 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 8 নম্বর দেখো, আবারও দিয়েছে অ্যাকশন, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন। কি দিয়েছে? বলে দিয়েছে একজন গ্রাহক ত্রুটিপূর্ণ পণ্য সম্পর্কে অভিযোগ করেন। এ কাস্টমার কমপ্লেন্স অ্যাবাউট এ ফল্টি প্রোডাক্ট, বেস্ট রেসপন্স, কি রেসপন্স হওয়া উচিত? তার মানে ধরো তুমি একজন দোকান মানে কাস্টমার মানে কোনো কিছু কিনতে গেছো, তুমি বিস্কুট কিনেছো, সেই বিস্কুটটা ফালতু মানে খারাপ হয়ে যাওয়া বিস্কুট, বা পাউরুটি কিনতে গেছো খারাপ হয়ে যাওয়া, বা জ্যাম কিনতে গেছো খারাপ হয়ে যাওয়া, ঠিক আছে, খারাপ হয়ে গেছে, দোকান থেকেই খারাপ দিয়েছে, তুমি বাড়িতে এসে দেখছো, তার মানে কি? তোমার ফল্টি প্রোডাক্টস মানে খারাপ হয়ে যাওয়া প্রোডাক্টস। এবার তুমি দোকানে নিয়ে গেছো, সে দোকানদারের কি রেসপন্স হওয়া উচিত? সাধারণত কি রেসপন্স হওয়া উচিত? প্রথমে আছে ইগনোর কমপ্লেন্ট, তোমার কমপ্লেন্ট কি ইগনোর করে দেবে সঙ্গে সঙ্গে? সেটা হবে না। হ্যাঁ, এবার যদি দোকানদার ওরকম অন্য অন্য মানসিকতার হয় তাহলে এটা ব্যাপার আলাদা, কিন্তু সেই মানসিকতা দিয়ে তো তুমি ভারতবর্ষে চাকরি করতে চাইছো, তোমার মানসিকতা যে তোমার নিশ্চয়ই ভালো মানসিকতা হবে, একটা গভর্নমেন্ট লেভেলে চাকরি করতে যাচ্ছ, তোমার মানসিকতা নিশ্চয়ই খারাপের দিকে যাবে না, সেই অনুযায়ী তো তোমাকে কোশ্চেনগুলো দিচ্ছে, তোমার কি মানসিকতা হওয়া উচিত সেটাই দেওয়া যাচ্ছে। আর্গু উইথ দ্য কাস্টমার, তুমি কাস্টমারের সাথে ঝগড়া করছো, অর্থাৎ তুমি যাকে বেচেছো তার সাথে ঝগড়া করছো, সেটা কি সম্ভব? না, সেটাও সম্ভব নয়। ব্লেম সাপ্লাইয়ার, তোমাকে যে মালটা, তুমি দোকানদার, তোমাকে যে মাল দিয়েছে, তোমাকে যে জিনিস দিয়েছে, তাকে তুমি ব্লেম করছো, না না এটা তো খারাপ, ওখান থেকেই পাঠিয়েছে, সেটাও সম্ভব নয়। কেন কি? তোমার সাথে কাস্টমারের সম্পর্ক, তুমি দোকানদার, তুমি দোকানে বসে আছো, তোমার সাথে কাস্টমারের সম্পর্ক, তুমি কার থেকে কিনেছো কাস্টমার সেটা দেখতে যাবে না, কাস্টমার তোমার থেকে কিনেছে, আমি তোমার থেকে জিনিস কিনেছি, তুমি কার থেকে কিনেছো সেটা তোমার দেখার দরকার নেই। ধরো তুমি দোকানদার, আমি জিনিস কিনতে গেছি, তুমি আমাকে খারাপ জিনিস দিয়েছো,
তোমরা ভেবো না কেউ তুমি খারাপ জিনিস, আমি আমি ধরে নিতে বলছি। তুমি ধরো আমাকে খারাপ জিনিস দিয়েছো, তাহলে আমি তোমার দোকানদারে তোমাকে গেলাম, তোমার কি হওয়া উচিত, তোমার কি রেসপন্স হওয়া উচিত, তোমার কি প্রতিক্রিয়া হওয়া উচিত? তুমি প্রথমেই কি করবে, তুমি কি ইগনোর করে দেবে, আমি নিয়ে গেলাম না, এগুলো তো ফালতু কথা বলছেন আপনি, এটা তো বলতে পারো না। দ্বিতীয়ত তুমি আমার সাথে ঝগড়া করছো, এটাও করতে পারো না, একজন ভালো সিটিজেন, একজন ভালো নাগরিকত্বের এটা পরিচয় নয়। লাস্ট হচ্ছে ব্লেম সাপ্লাইয়ার। ব্লেম সাপ্লাইয়ার, দেখো ব্লেম সাপ্লাইয়ার কেন বলবো? তুমি কি সাপ্লায়ারকে ব্লেম করতে পারো যে তুমি কার কাছ থেকে কিনেছো? না দাদা, এটা তো আমি যেখান থেকে কিনেছি সেখান থেকেই বাজে পাঠিয়েছে, তাতে আমি কি করতে পারি? জিনিসটা তো তুমি আমাকে দিয়েছো, তুমি কার কাছ থেকে কিনেছো সেটা তো আমার জানার দরকার নেই অ্যাজ এ কাস্টমার হিসাবে, তোমার দোকানদার হিসাবে। তাহলে একমাত্র অপশন যেটা বসে রয়েছে এইটা, রিপ্লেস অর রিফান্ড আফটার চেকিং। তোমার কাছ থেকে দাদা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, আমার কাছে যদি এটা না থাকে তাহলে এই টাকাটা আপনি নিন। তাই জন্য বলেছে রিপ্লেস মানে জিনিসটা বদলে দিতে পারে, অথবা রিফান্ড, রিফান্ড মানে যে আমার যে টাকাটা আছে, যে টাকা দিয়ে কিনেছিলাম সেই টাকাটা ফেরত দিতে পারে। দুটোর মধ্যে একটা অপশন করতে পারে। তাই বলেছে রিপ্লেস আর রিফান্ড আফটার চেকিং। আফটার চেকিং ভেরি মাচ গুড, কেন কি আমিও তো মিথ্যাবাদী হতে পারি। তাই জন্য তুমি দোকানদার হিসাবে ও ঠিক আছে, চেকটা করার পরে তুমি এই ডিসিশনটা নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন। খুব সুন্দর টাইপের কোশ্চেন এগুলো আছে, সাধারণ জ্ঞানকে অ্যাপ্লাই করো, কোনো কিছুর নিয়ম নেই। সাধারণ সাধারণ ভালো নাগরিকত্ব হতে গেলে তুমি কি করবে, এইগুলোই তো করা উচিত তোমাদের। চলো, এবার দিয়েছে ডিপার্টমেন্ট থেকে কোন শব্দটি তৈরি করা যাবে না। তার মানে এইখানে যে যে লেটারগুলো আছে সেইগুলোর মধ্যে কোনটা তৈরি করা যাবে না সেটাই আমাকে বার করতে বলেছে। দেখো PART এটা তৈরি করা যাবে, দেখো PART এটা তৈরি করা যাচ্ছে। TAME দেখো টিও আছে, এও আছে, এমও আছে, ইও আছে, তাহলে এটাও তৈরি করা যাবে, এটাও তৈরি করা যাবে। MEANT, এম আছে, ই আছে, এ আছে, এন আছে, টি আছে, এটাও তৈরি করা যাবে। দেখো ম্যাচিওর আমার তৈরি করতে যা পারবো না, তার কারণ হচ্ছে আমার এখানে সব আছে, শুধুমাত্র এই ইউটা আমার ডিপার্টমেন্টের কোথাও নেই, তাই ম্যাচিওর শব্দটা তৈরি করা যাবে না। জাস্ট চেক করতে হবে যে কোনটা তৈরি করা যাবে, কোনটা তৈরি করা যাবে না। তার মানে হচ্ছে অপশানে আমার যে যে লেটারগুলো থাকবে সেই লেটারগুলো কি এখানে উপস্থিত, তাহলেই হবে। অপশানে যদি যে লেটারগুলো থাকবে সেই লেটারগুলো কি এখানে উপস্থিত, ব্যাস। যখন এ অপশনটা ভাবছো তখন এ অপশনকে নিয়ে ভাববে, যখন বি অপশন ভাবছো তখন তুমি বি অপশনকে নিয়ে ভাববে। এটা ভেবো না বি অপশনে স্যার TAME আমার আছে, স্যার এখানে তো একবার এ ইউজ করে ফেলেছি, এখানে একবার টি ইউজ করে ফেলেছি, তাহলে কি আমি দুবার টি ইউজ করতে পারবো না? যখন বি অপশন ভাবছি শুধুমাত্র বি কে নিয়ে ভাববো, যখন এ কে নিয়ে ভাবছি শুধুমাত্র এ কে নিয়ে ভাববো, যখন সি কে নিয়ে ভাবছি তখন সি কে নিয়ে ভাববো। ঠিক আছে, তিনটেই দেখো আছে, সেই সেই লেটারগুলো আমার এই ওয়ার্ডের ভেতরে উপস্থিত আছে, শুধুমাত্র এইখানে ইউটা ওখানে উপস্থিত নেই, বাকি সব কটা আছে। তাই ইউ যেহেতু উপস্থিত নেই, তাই জন্য ম্যাচিওর যে শব্দটা আছে সেটা ডিপার্টমেন্ট থেকে তৈরি করা যাবে না। ক্লিয়ার? চলো 10 নম্বর। দেখো ADHM এটা করবার কি আছে, 1 4 8 13, এক কত হলে 4 হয় স্যার +3, 4 8 আর 5 13, 13 আর এখানে কত 3 4 5 6, 13 আর 6 19। আচ্ছা 19 মানে আমরা জানি অপশন সি ইজ দ্য রাইট আনসার, 19 মানে আমরা জানি অপশন সি এস ইজ দ্য রাইট আনসার। চলো 11 নম্বর কোশ্চেন। কোশ্চেন দেখেই তোমরা বুঝতে পারছো ইট ইজ এ কোডিং ডিকোডিং। কি বলে দিয়েছে, বায়োলজিক্যালকে একটা ভাষায় বলেছে, সোশিওলজিক্যালকে একটা হবে, সাইকোলজিক্যালকে একটা ভাষায়। বুদ্ধি খাটিয়ে দেখো, বায়োলজিক্যালেও লাস্টে লজিক্যাল কথাটা আছে, সোশিওলজিক্যালেও লাস্টে লজিক্যাল কথাটা আছে, যেটা আমাদের দিয়েছে সাইকোলজিক্যালেও লাস্টে লজিক্যাল কথাটা আছে। তার মানে আমরা অত খাটতে যাব কেন, আমরা এইটুকু জায়গায় দেখি লজিক্যালটা কিভাবে কোড করেছে। লজিক্যালটা কিভাবে কোড করেছে দেখা যাক একটুখানি। সোশিওলজিক্যালেও এরকম লজিক্যাল আছে, সাইকোলজিক্যালেও এরকম লজিক্যাল আছে। দেখো লজিক্যালে কটা শব্দ আছে, 1 2 3 4 5 6 7, 7 এখান থেকে দেখো পেছন দিক থেকে চেক করে নিয়ে 1 2 3 4 5 6 7, তার মানে MPH JDBM। আচ্ছা 1 2 3 4 5 6 7 MPH JDBM, তার মানে সোশিওলজিক্যালে 100% শিওর এটাও MPH JDBM হবে। কেন কি বায়োলজিক্যালও MPH JDBM লাস্টে আছে লজিক্যাল কথাটাতে, সোশিওলজিক্যালও লজিক্যালে MPH JDBM আছে,
সাইকোলজিক্যালি লজিক্যালি এমপিএইচ জেডিবিএম আছে, তাহলে 100% এমপিএইচ জেডিবিএম লাস্টে থাকবে। তাহলে দেখো এমপিএইচ জেডিবিএম আছে, এমপিএইচ জেডিবিএম আছে, এমপিএইচ জেসিবিএম আছে, তার মানে অপশন সি কেটে গেল। এমপিজি জেডিবিএম আছে, অপশন জি কেটে গেল। দেখেছো প্রথমেই আমি দুটো অপশন বাদ দিয়ে দিলাম। অ্যাপ্রোচটা এইভাবে রাখবে। এরপরে আমরা দেখি কি আছে। বি সি প্লাস ওয়ান, আই জে প্লাস ওয়ান, ও পি প্লাস ওয়ান, এস টি প্লাস ওয়ান, ও পি প্লাস ওয়ান, সি ডি প্লাস ওয়ান, আই জে প্লাস ওয়ান, ও পি প্লাস ওয়ান। তাহলে পি এর পরে কি হবে? কিউ, কিউ দিয়ে স্টার্ট। এস এর পরে কি হবে? টি, টি এখানে আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখলে ইজিলি হয়ে গেল, কেন কি এটা তো হবে না, কিউ এর পরে এস আছে। এই শর্ট অ্যাপ্রোচটা তো তোমাকে শিখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে ডাব্লিউ এক্স ইস টু ইউভি, তারপরে এসটির সাথে কি হবে? অর্থাৎ প্রথম দুটো প্যারার সাথে এইটার সাথে যেভাবে আমার কানেক্টেড, তাহলে এসটির সাথে কিভাবে কানেক্টেড হয়? তাহলে প্রত্যেকটা জিনিস কি করি, যেখানে লেটার পাই সেখানে আমি 23 21 লিখলাম। তাহলে 23-এর সাথে 21 আমার কি হলো? -2 হলো। তাহলে এখানে 19 আছে, 19-এর সাথে আমার যদি -2 করি তাহলে অবশ্যই 17 হবে। তাহলে অপশন এ আর অপশন বি হবে, অপশন সি, অপশন ডিও হতে পারে। তা তিনখানা অপশন আছে। তারপরটা দেখি, এখানে আছে আমার 24, এখানে আছে আমার 22, এখানেও -2, এখানে 20, তার মানে নিশ্চয়ই এখানে 18 হবে। 18 মানে আর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে, 13 নম্বর কোশ্চেন। 50 জন ছাত্রের একটি সারিতে রিনা বাম দিক থেকে 20তম, টিনা ডান দিক থেকে 15তম স্থানে, তাদের মধ্যে কতজন ছাত্র আছে? তাহলে টোটাল কতজন ছাত্র আছে বাবা? আমার 50 জন ছাত্র আছে। টোটাল কতজন আছে? 50 জন। একটি সারিতে রিনা বাম দিক থেকে 20, তাহলে এটা আমার লেফট, এটা আমার রাইট। ধরে নিয়েছি সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, যেহেতু আমার কোশ্চেনে কিছু লেখা নেই তাই আমি ধরে নেব উত্তর দিকে মুখ করে সবাই বসে আছে। তাহলে 50 জন ছাত্রের একটি সারিতে রিনা বাম দিক থেকে 20তম, তাহলে বাম দিক থেকে 20তম হচ্ছে রিনা, বাম দিক থেকে 20তম রিনা। টিনা ডান দিক থেকে 15তম, টিনা হচ্ছে আমার ডান দিক থেকে 15তম, এটা ডান দিক থেকে 15তম। এদের মাঝখানে কত আছে সেটাই জানতে হবে। আমরা কি করে করি, যে কোনো একটা পজিশনকে দুটো দিক দেওয়া আছে, একটা দিকে নিয়ে আসি। নয় রিনা যেহেতু লেফট দিক থেকে বলে দিয়েছে রিনার রাইটটা বার করব, অথবা টিনা যেহেতু রাইট দিক থেকে বলে দিয়েছে টিনার লেফটটা বার করব। চলো টিনার লেফটটাই বার করা যায়। তাহলে টিনার রাইট পজিশন কত? স্যার 15। টিনার লেফট পজিশন আমাকে বার করতে হবে। এর জন্য আমার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল মানে কতজন জনসংখ্যা? 50 জন, ইকুয়াল টু লেফট আমি জানি না, রাইট আমি জানি, -1। তাহলে লেফট ইজ ইকালস টু 50 থেকে 14 বাদ দিতে হবে, তাহলে 50 থেকে 10 40, 40 থেকে 4 36। তাহলে 100% লেফট থেকে আমি কত পেয়ে গেলাম? 36। তাহলে টিনা লেফট হ্যান্ড থেকে আমার কত? 36। এবার এদের দুজনের মধ্যে কতজন লোক আছে কি করি, 36 থেকে 20 বাদ দিই, তাহলে কত হয়? আমার 16 হয়। তারপরে আর একটা -1 করি, তাহলে কত হবে? 15 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 15। অ্যান্সার কত? 15। চলো নেক্সট কোশ্চেন। 1 8 27 64 জিজ্ঞাসা চিহ্ন, এটা সবার পারা উচিত। 1 কে কি লেখা যায়? 1 এর কিউব লেখা যায়। 8 কে আমার কি লেখা যায়? 2 এর কিউব লেখা যায়। 27 কে আমার কি লেখা যায়? 3 এর কিউব লেখা যায়। 4 এর কিউব, 100% 5 এর কিউব আছে। 125 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি 125 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? 15 নম্বর কোশ্চেন। দেখো আবার একই রকম কোশ্চেন। এটাকে বলা হয় স্টেটমেন্ট এবং আর্গুমেন্টস। আর্গুমেন্টস মানে হচ্ছে যুক্তি বা তর্ক। আমার কোন যুক্তিটা এটার সাথে সামঞ্জস্য, কোন যুক্তিটা বেশি স্ট্রং। এখানে একদম দুটো জিনিস থাকবে, একটা স্ট্রং একটা উইক। স্ট্রং মানে কোন যুক্তিটা সামঞ্জস্য, কোন যুক্তিটা এটার সাথে ঠিক মানা যাচ্ছে না। দেখো প্রথমে কি বলেছে, স্কুলে কি মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত আমাকে জানতে চেয়েছে। তার সপক্ষে একটা যুক্তি দিয়েছে, বিপক্ষে একটা যুক্তি দিয়েছে। এরকম নয় যে বিপক্ষের যুক্তিটা সবসময় ভুল হবে, বা এরকমও নয় যে সপক্ষের যুক্তিটা সবসময় ঠিক হবে। সপক্ষে যে যুক্তিটা দিয়েছে সেটা কতটা প্রযোজ্য সেটা আমাকে দেখতে হবে, বা বিপক্ষে যে যুক্তিটা দিয়েছে সেটাও বা কতটা প্রযোজ্য সেটা দেখতে হবে।
এবং এটা যে এরকম না যে যে যদি হ্যাঁ রাইট হয় না হবে না, বা যদি না রাইট হয় হ্যাঁ হবে না, এরকম নয়। দুটোই হতে নাও পারে বা দুটোই হতে পারে। তাহলে বুঝতে পারলে? আমি বলছি যে এখানে একটা বিবৃতি দিয়েছে, এখানে যুক্তি দিয়েছে, অর্থাৎ এটার সপক্ষে একটা যুক্তি দিয়েছে, বিপক্ষে একটা যুক্তি দিয়েছে, অর্থাৎ হ্যাঁ দিয়ে মানে সপক্ষে যুক্তি। যদি নিষিদ্ধ করা হয়, যদি হয় তাহলে কি কারণে নিষিদ্ধ করা হবে, তাহলে ঠিক আছে। যদি নিষিদ্ধ করতে না হয় তাহলে কি কারণে নিষিদ্ধ করতে হবে না, তাই জন্য দিয়েছে। এই যে বলে দিয়েছে স্কুলে কি মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত, কোশ্চেনটা খুব ভালো করে লক্ষ্য করো। এখানে কি বলে দিয়েছে যে স্কুলে ছাত্রদের কি মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত? তোমরা প্রথমেই অনেকে ভেবে নিয়েছে যে স্কুলে ছাত্রদের ফোন নিষিদ্ধ করা উচিত। না, আমাকে স্টেটমেন্টের বাইরে তুমি নিজের ক্ষমতা কাজে লাগাতে পারবে না। স্টেটমেন্টটি কোথাও কি ছাত্র কথাটা বলে দেওয়া আছে? স্টেটমেন্টে কোথাও কি কোনো ছাত্র কথাটা বলে দেওয়া আছে? না, তাহলে ছাত্র নিয়ে ভাববো না, ইন জেনারেল ভাববো। মানে টিচার, স্টুডেন্টস, কর্মচারী, তারপরে বা পিওন, যা সমস্ত আছে স্কুল বিল্ডিং এ যে কজন মানুষ আছে তাদেরকে নিয়ে আমি সমস্ত কিছু কথা বলবো, ভাববো, একসাথে ভাববো। প্রথম যে সপক্ষে যুক্তি, হ্যাঁ এগুলি ছাত্রদের বিভ্রান্ত করে, এইখানে বলেছে ছাত্রদের। হ্যাঁ অবশ্যই, যখন টিচার ক্লাসে পড়াতে আসে তখন যদি টিচারের কাছে একটা ফোন বাজে অবশ্যই ছাত্র ডিস্ট্রাক্ট হবে, তাহলে সপক্ষে যুক্তি ঠিক অবশ্যই। না, এগুলি জরুরি অবস্থায় সাহায্য করে, এটাও ঠিক। না, আমি মোবাইল ফোন যদি নিষিদ্ধ করে দিই, মোবাইল ফোন নিষিদ্ধ করে, তাহলে অবশ্যই এটাকে জরুরি অবস্থায় সাহায্য করছে। ধরো স্কুলে কোনো একটা বিপদ হলো, হতেই পারে, তাহলে কি করে সামনের, বা ধরো স্কুলে আগুন লাগলো বা কোনো কিছু হলো, যে স্কুলে কোনো একটা বাচ্চার শরীর খারাপ হয়ে গেল, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, হসপিটালাইজড করবার জন্য, হতেই পারে স্কুলে, তার জন্য ফোনটা আবশ্যিক। বা স্কুলে যদি কোনো একটা জায়গায় ছোট্ট একটা আগুন লাগে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে সেই দুর্ঘটনাকে মোকাবিলা করবার জন্য অবশ্যই ফোন থাকলে সেটা সুবিধা, কল করে জানা যাবে। তাই জন্যই বলে দিয়েছে জরুরি অবস্থায় সাহায্য করে, তাহলে এখানে হবে বোথ স্ট্রং। দেখো অপশানগুলো দেখো, অনলি ওয়ান স্ট্রং মানে হচ্ছে এইটা ঠিকঠাক যুক্তি, এইটা ভুলভাল যুক্তি। অনলি টু স্ট্রং মানে এইটা ঠিকঠাক যুক্তি, এটা ভুলভাল যুক্তি। নাইদার স্ট্রং মানে এগুলোর মধ্যে কোনোটাই ঠিকঠাক যুক্তি নয়। আমাকে যুক্তিটাও দেখতে হবে, হ্যাঁ বাচক বা না বাচক দুটোকেই দেখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। ফিজিক্সের সংকেত হচ্ছে কিউ আই জেড টিজি ডিটি, তাহলে কেমিস্ট্রির সংকেত কি? তাহলে চলো দেখো, পি মানে হচ্ছে 16, কিউ মানে হচ্ছে 17, তার মানে +1 হয়েছে, সি এর পরে ডি হবে, ঠিক আছে। এইচ দেখো, এইচ এর পরে আই, 8 9, তার মানে +1 করে গেছে। ওয়াই এর পরে জেড +1, তাহলে 100% বুঝতেই পারছি এটা ডি হবে। এইচ এর পরে কি হবে? এইচ এর পরে আই, ই এর পরে এফ, এম এর পরে এন, আই এর পরে জে। তাহলে একটু চেক করে নি, ডি আই এফ এন জে কোথায় আছে? ও বাবা, ডি আই এফ এন জে আছে, ডি আই এফ এন জে আছে, এটা হবে না, এটা হবে না। টি ইউ, টি এর পরে ইউ আছে, টি এর পরে ভি আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে চেক করতে থাকবে। +1 পেয়ে গেছি, রাইট অ্যান্সার পেয়ে গেলাম। 16 নম্বর কোশ্চেন ডান। 17 নম্বর কোশ্চেন, জেড ভি আর এন, জেড মানে হচ্ছে আমার 26, এটা হচ্ছে আমার 22, আর মানে হচ্ছে 18, এটা হচ্ছে আমার 14। তাহলে 26 থেকে 22 এখানে কত হচ্ছে? -4। 22 থেকে 18 এখানে কত হচ্ছে? -4। এদিকে -4, তাহলে অবশ্যই এটা -4 যদি হয় তাহলে 10 হবে, আর 10 মানে হচ্ছে জে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 18 নম্বর, আবারও দিয়েছে বিবৃতি এবং কার্যক্রম। একটা বিবৃতি দিয়েছে কি কাজ করা উচিত, অ্যাকশন কি নেওয়া উচিত। ভারী বৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, হতেই পারে এটা বিবৃতি। কি তা কি অ্যাকশন নেবে, কোন দুটো অ্যাকশন নেবে? রাস্তাগুলি অবিলম্বে মেরামত করা উচিত, স্থায়ীভাবে যান চলাচল বন্ধ, এটা কোনোদিন হতে পারে? ভারী বৃষ্টির কারণে যদি রাস্তায় কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে ওই রাস্তা দিয়ে আর কোনোদিন যান চলাচল যাবে না, মানে ইমিডিয়েটলি যান চলাচল বন্ধ করে দেওয়া উচিত। এটা বেশি একটু হার্শ হয়ে গেল না? বেশি কঠোর সিদ্ধান্ত হয়ে গেল না? কঠোর কাজ, সেই জিনিসটা কোনোদিন করবে না, কঠোরতা মেনটেন করলে চলবে না। তাই এই জিনিসটা কোনোদিনও হবে না, রাস্তাগুলি অবিলম্বে মেরামত করা উচিত। অনলি ওয়ান হচ্ছে রাইট আনসার, অনলি ওয়ান হচ্ছে রাইট আনসার। জিনিসগুলো খুবই সহজ দেয়, নিজে যদি বুদ্ধিটা একটু অ্যাপ্লাই করো তাহলেই হবে। কমন সেন্স প্লাস বুদ্ধি, কমন সেন্স, জাস্ট কমন সেন্স ইউজ করো। ক্লিয়ার? চলো, একটি সারিতে 30টি বই আছে, বাম দিক থেকে 11তম বইটির অবস্থান
ডান দিক থেকে গণনা করলে কত হবে? তার মানে সারিতে কটা 30 আছে? 30টা বই আছে। তাহলে আমি যদি বাম দিক থেকে 11তম বলা যায়, তাহলে এই যে বইটা আছে এটা ডান দিক থেকে কত? এই বইটা ডান দিক থেকে কত? আমরা জানি টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল কত? 30টা বই। লেফট দিক থেকে কত? 11 প্লাস রাইট দিক থেকে জানি না মাইনাস 1। তাহলে রাইট দিক থেকে আমরা বলতে পারি 30 মাইনাস 10, দ্যাট মিনস 20টা বই আছে। তাহলে 20টা বই কোথায় আছে? অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই হচ্ছে 20 নম্বর কোশ্চেন। কি আছে? এ বি বিসি সিডি। এ বি বিসি সিডি, বুঝতেই পারছো এ বি বিসি সিডি, তারপরে 100% ডিই হবে। অপশন বি এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই সহজ দিয়েছিল। নেক্সট দেখি আর আছে কিনা। হ্যাঁ অবশ্যই, আবার দেখা একটা দিয়েছে। এ ওয়ার্কার হ্যাজ এ ডেডলাইন টুমরো বাট ল্যাকস সাম ডেটা, হোয়াট শুড বি ডান? একজন কর্মীর আগামীকাল একটি সময়সীমা আছে কিন্তু কিছু তথ্যের অভাব আছে। মানে ডেডলাইন মানে এই যে এখানে সময়সীমাটা একটু বাজে বাংলা করে ফেলেছে এখানটা, এটা সময়সীমা হবে না। এই ডেডলাইনের অ্যাকচুয়াল মানে হচ্ছে, ধরো কিভাবে বোঝাই, তোমার একটা প্রজেক্ট আছে, তোমরা নিশ্চয়ই স্কুলে সবাই প্রজেক্ট জমা দিচ্ছ, প্রজেক্ট সাবমিট করেছো প্রজেক্টে। সেই প্রজেক্টের একটা তো ডেট থাকে যে স্যাররা বলতো যে এই তোরা কিন্তু সব 5 তারিখের মধ্যে দিয়ে দিবি, বা তোরা 10 তারিখের মধ্যে দিয়ে দিবি, 10-এর পরে কিন্তু আমি সই করবো না, সই না করলে কিন্তু পরীক্ষা নম্বর পাবি না, এরকম একটা কথা বলতো কি বলতো না? তেমনি অফিসেও এরকম একটা ডেডলাইন আছে। তোমরা যখন চাকরি করবে ভবিষ্যতে তোমাদের একটা আছে থাকবে যে এই টাইমের মধ্যে আমার কাজটা হয়ে যাওয়া উচিত। সেইটার জন্যই বলছে একজন কর্মীর এ ওয়ার্কার হ্যাজ এ ডেডলাইন টুমরো, কালকে সেই ডেডলাইনটা মানে সেটা লাস্ট দিন, প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট দিন। কিন্তু কিন্তু ল্যাক সাব ডেটা মানে সেই প্রজেক্টটা করতে গেলে, সেই প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে কিছু ডেটার প্রয়োজন, কিছু তথ্যের প্রয়োজন। আর সেই ওয়ার্কারের কাছে, সেই কর্মচারীর কাছে সেই তথ্যের অভাবটা রয়েছে। সেই তখন তার কি করা উচিত? এই চারটের মধ্যে কি করা উচিত? প্রথম হচ্ছে ইগনোর মিসিং ডাটা, মানে যে ডেটাগুলো মিসিং আছে সেগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে প্রজেক্টটা তো আনকমপ্লিট থেকে যাবে, সরি ইনকমপ্লিট থেকে যাবে প্রজেক্টটা কি যেরকম হওয়ার কথা সেরকম কি হবে? যিনি তোমার মানে উপরের তলার কর্মচারী, মানে ঊর্ধ্বতন তোমার বস যিনি আর কি, তিনি তো দেখলেই বুঝতে পারবে যে এখানে ইনকমপ্লিট আছে, তখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আরও জিনিস পিছিয়ে যাবে, জিনিসপত্র ডেডলাইন পিছিয়ে যাবে। তাহলে এইটা হবে না। প্যানিক অ্যান্ড ডিলে ওয়ার্ক, না কি করে হবে, কি করে হবে, এই জিনিস করলে হবে না, এই জিনিস করে কাজটাই করতে পারলে না, এটাও চলবে না। প্যানিক অ্যান্ড ডিলে ওয়ার্ক, মানে অফিসে গিয়ে প্যানিক করছো তাই জন্য কাজটা ডিলে হয়েছে, এটাও করলে চলবে না, তাহলে এটাও রং। তারপরে আছে কুইট দ্য টাস্ক, কাজ বাজ ছেড়ে দিয়া। এটা কারা করে? কাজ তুমি ছেড়ে দেবে কিছু ডেটার জন্য? কাজ ছেড়ে দেবে? এটা তো হতে পারে না। তাহলে পড়ে রইল এইটা, ভালো করে দেখো, এটাই অ্যান্সার হবে। ইনফর্ম সুপারভাইজার অ্যান্ড প্রায়োরিটিজ অ্যাভেলেবেল ওয়ার্ক। তুমি তখন সুপারভাইজার মানে কি? তোমার ইমিডিয়েট যিনি বস, তুমি বলবে যে স্যার, ইমিডিয়েট যে বসটাকে, স্যার আমার এই ডেটাগুলো মিসিং আছে, আমার কাছে এই ডেটা অ্যাভেল আছে, আমি এটাকে নিয়ে কাজ করছি, এটাই তোমার ভাবা উচিত। তুমি একটা প্রজেক্ট করতে গিয়ে, ধরো তুমি একটা বায়োলজি প্রজেক্ট করছো স্কুলের, সেই স্কুলে একটা স্যার প্রজেক্ট দিয়েছে, তুমি কিছুটা করতে পেরেছো, বাকি প্রজেক্টটা তুমি করতে পারো না, তাহলে তুমি স্যারকে কি বলবে? কাজটা ছেড়ে দেবে? না স্যার আপনার কাজ দেবো না। না এরকম যে তুমি খুঁজেই যাচ্ছ, কোথাও তুমি পাচ্ছ না, এদিক ওদিক খুঁজছো, সারা বই খুঁজছো, চ্যাট জিপিটি ঘাঁটছো, কিন্তু পাচ্ছ না, তাই জন্য ডিলে করছো, সেটাও তো হতে চায় না। আর প্রথম অপশনটা কি বলেছিল? ইগনোর মিসিং ডাটা। আর দরকার নেই, আর্ধেকটা করে ফেলেছি, আর্ধেকটাই জমা দিই। দ্যাট ইজ নট এ গুড গুড স্টুডেন্টের কাজ, সেটা ভালো কর্মচারীর কাজ না, সেটা ভালো স্টুডেন্টের কাজ না। ভালো স্টুডেন্ট কি করবে? যে স্যার আমার কাছে এই জিনিসগুলো আছে, আমার কাছে এই জিনিসগুলো নেই, আমি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে আমি কাজটা এগোচ্ছি। এটাই হচ্ছে গুড স্টুডেন্টের কাজ বা গুড কর্মচারীর কাজ, সেটাই বলে দিয়েছে। তাহলে সুপারভাইজারও জানা থাকলো, তোমার যে ইমিডিয়েট স্যার যিনি আছেন বা তোমার যে স্কুলের স্যার বার আছে, তারাও জানা থাকলো যে না এই ডেটাগুলো ওনাকে দিতে হবে কাজটা করতে গেলে। এটাই হচ্ছে গুড স্টুডেন্টের কাজ বা গুড ওয়ার্কারের কাজ। ক্লিয়ার? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের দেখি 22 নম্বর কোশ্চেন কি আছে দেখো, আবার একটা দিয়েছে। ইওর টিমমেট ইজ স্ট্রেসড ডিউ টু ওয়ার্কলোড, হোয়াট শুড ইউ ডু? তোমার কর্মচারী প্রচন্ড পরিমাণে কি আছে, মানসিক চাপে ভুগছে, স্ট্রেসড, মানসিক চাপে ভুগছে, কাজকে নিয়েই মানসিক চাপে ভুগছে, তুমি তখন কি করবে? তোমার কর্মচারী
মানে তোমার সাথে একসাথে কাজ করে, সে মানসিক চাপে ভুগছে, মানে মানসিক অশান্তিতে আছে, কাজ নিয়েই, অফিসের কাজ নিয়েই মানসিক অশান্তিতে, কি করবে? কমপ্লেন টু আদার্স। তুমি বাদ বাকি সবাইকে জানাবে এ ভাই কাজ কাজ নিয়ে অশান্তি আছে, সেটা তো হতে পারে না, না কমপ্লেন করছো। ইগনোর দেম, বাদ দাও, এটা করতে হবে না। তো যে মানসিক অশান্তি আছে, তাকে ছেড়ে তুমি চলে যেতে পারো। একসাথে একই জায়গায় তুমি কাজ করছো, তাহলে তুমিও যদি ভবিষ্যতে কোনোদিন প্রবলেম করো, তাহলে ও কেন হেল্প করবে? তুমি যদি হেল্প আগে বাড়াও, তুমি যদি সাহায্যের হাতটা আগে বাড়াও, তাহলে ও তো তোমার বিপদের দিনে তোমাকেও সাহায্যের হাত বাড়াবে। তাই জন্য সবসময় এরকম টাইপের কোশ্চেন চিন্তা করবে, নিজেকে কি করবে এরকম টাইপের কোশ্চেনে, নিজে এমন থাকবে, ভালো থাকবে, অর্থাৎ তুমি সেলফিশ হবে না, ঠিক আছে? সবাইকে হেল্প করবে, এরকম জায়গায় এরকম অপশনগুলো বাঁচার চেষ্টা করবে। মক দেয়ার স্ট্রেস, তুমি মকিং করবে, এটার মানেটা হচ্ছে তুমি তাকে হ্যাটা করবে, দুচ্ছাই করবে। ইগনোর মানে হচ্ছে তুমি পাত্তাই দেবে না, আর মক মানে হচ্ছে এ তুই কিছু পারিস না, এরকম টাইপের কথা বলা। ইগনোর মানে তুমি কথাই বলবে না, দুটোর কথার মধ্যে পার্থক্য আছে, একটা ইগনোর, একটা মক। মক মানে হচ্ছে দুচ্ছাই করা, কাজ পারিস না, কি পারিস না, আরো দিচ্ছে। তাহলে তুমি যদি মক করো, তাহলে মানসিক চাপটা কি কমবে না বাড়বে? মানসিক চাপ বাড়বে। মানসিক চাপ যদি বাড়ে, তাহলে অফিসের যে সাধারণ পরিস্থিতি থাকবে সেটা কি বাড়বে না কমবে? সেটা অবশ্যই বাড়বে। তাই সেখান থেকে তোমাকে এগুলো বাদ দিতে হবে। তাহলে একমাত্র হচ্ছে অফার হেল্প অ্যান্ড সাজেস্ট প্ল্যানিং, অবশ্যই এটা তুমি সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে আর প্ল্যানিং করবে যে কিভাবে তোমার মানসিক চাপটাকে কমানো যায়। অবশ্যই সাহায্যের হাতটা বাড়া দিলে ওটা, ধরো কোনো একটা কাজ নিয়ে পারছে না, সে মানসিক অশান্তিতে ভুগতেই পারে। ক্লিয়ার? চল 22, এবারে হচ্ছে আমাদের 23। দেখো লেখা দিয়েছে বেমানানটি খুঁজে বার করো। 14 আছে, 21 আছে, 28 আছে, 35 আছে, 56 আছে, 65 আছে, 42 আছে, 49 আছে। আমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছি, দেখো 7 দুগুণে 14, 7 তিনে 21, 6 7 42, 7 7 49, 4 7 28, 5 7 35, 27 56, এটা তো যাবে, 7 দিয়ে তো যাবে। প্রত্যেক কটাই আমাদের 7 দিয়ে যাচ্ছে, শুধুমাত্র এইটা যাচ্ছে না, এই 65টা যাচ্ছে না। তার মানে বেমানানটি এটাই হলো, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেক কটা কিন্তু আমার 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 7 তিনে 21, এবং যাওয়ার পরেও এক ঘরের ডিফারেন্স, 2 3 6 7 4 5, 7 দিয়ে ডিভাইড হওয়ার পরেও এক ঘরের ডিফারেন্স। এইখানে তুমি দেখো 7 দিয়ে এটা যাচ্ছেই না, তাহলে হলো। চলো এরপর আমাদের 24 নম্বর। এটা দেখো, যদি প্লাস মানে মাইনাস, প্লাস মানে গুণ হয়, মাইনাস মানে যোগ হয়, গুণ মানে ভাগ হয়, এবং ভাগ মানে বিয়োগ হয়, তবে এই যে ইকুয়েশনটা আছে কি অ্যান্সার হবে? এইটা তোমাদের রইবে হোম টাস্ক। 24 নম্বর কোশ্চেনটা রইবে তোমাদের হোম টাস্ক, কেন কি এটা ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। আবারও কোডিং ডিকোডিং। ফ্রিডমের কোড হচ্ছে IUGHGQP, তাহলে লিবার্টির কোচকে, তাহলে এটাও হচ্ছে তোমাদের HW থাকবে। তাহলে 24 আর 25 তোমাদের HW দিলাম। তাহলে এডিকুইটি বেস্ট প্যাটার্নে দেখলাম CHSL এর কোশ্চেনে অনেকগুলো অন্য টাইপের কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলোকে নিয়ে আজকে আলোচনা করলাম। তাহলে আজকের পেপারের অ্যানালিসিস এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন, নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। এবং সবশেষে বলি, জয় হিন্দ, জয় ভারত।